मेरी जिंदगी है, आंखों की नमी है तू, सब है पर कमी है तू, मेरी जिंदगी है तू, मेरी जिंदगी है तू। ডিং ডং। টুকি, কি হয়েছে বল? কলেজে যাবি না তে? দূর বালের কলেজ, ভালো লাগে প্রতিটা দিন যেতে? তাহলে কি করবি? বাসায় কোনো কাজও নেই যে বাসায় সেই কাজটা করব। আম্মু সবগুলো কাজ করে ফেলেছে। তে তোকে একটা বুদ্ধি দিই, শোন। বল। তুই বরং বিয়ে করে নি, তাহলে তোর হাতে অনেক কাজ চলে আসবে। জিমিন, তুই তোর মুখটা একটু বন্ধ করবি? আমি এখন বিয়েতে জড়াতে চাই না। সবাই বিয়ে করে চলে যাচ্ছে, তুই বাসায় থেকে কি করবি? অপেক্ষা মানে? বুঝলাম না। কিছু না, চল কলেজে যাবো। আমি তোর কথা একদমই বুঝতে পারি না। তুই এক্ষুনি বললি না যে আমি কলেজে যাব না, আবার কলেজে যাওয়ার জন্য রেডি। মানে আমি তোর কথা কিছুতেই বুঝতে পারি না। আর বুঝে লাভ নেই, চল কলেজে যাওয়ার সময় হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, চল। আম্মু, আম্মু, আমার জন্য খাবার রেডি করো, আমি কলেজে যাব। আর না হলে থাক, আমি ওখানে কিছু একটা খেয়ে নেব। আমি এত কষ্ট করে রান্না করছি তোমাকে বাইরে খাওয়ার জন্য? দেখো না আব্বু, মা কি বলছে, ঠিকই তো বলেছে। তোমার জন্য এত কষ্ট করে সকালবেলা তোমার আম্মু রান্না করলো, আর তুমি না খেয়ে তুমি কলেজে দিয়ে খাবা? ঠিক আছে, একটু দাও। শোন দে, তোকে আমি এই পেটে ধরেছি, তুই যদি না খেয়ে যাস আমার মনের ভিতরে কি হয় জানিস তে? আম্মু তোমার আগের যুগের কথাটা বাদ দেবে, এখন সেই কথাটা বাদ দিয়ে আমাকে খাবার দাও। তুই আমার ভালোবাসা একটুকু বুঝতে চাস না। আম্মু, আব্বু, তুমি আম্মুকে চুপ করতে বলবে? জিনু, তুমি একটু চুপ করবে? তের কলেজে যাওয়ার সময় হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আয় বসে খেয়ে নেই। জিমিন, মামার, তুই কিছু খেয়েছিস? না আন্টি, আমি খেয়ে এসেছি। তুই খাসনি, তোর মুখ শুকনো শুকনো লাগছে। আয় এসে একসাথে দুই বোনে বসে খেয়ে নে। না আন্টি, আমি খেয়ে এসেছি। বললি? আচ্ছা ঠিক আছে। জিমিন, আয় তো, একই সাথে খাবার খেয়ে তাতে চল, সময় নেই। বাই দ্য ওয়ে, তোমাদের আর হয়তো পরিচয় করে দিতে হবে না, কারণ কিম নামজুন আর কিম সোজিন তের মা বাবা। আর তেকে তো চিনেও তোমরা, কারণ তে এই গল্পের নায়িকা। আর তের সাথে জিমিন তের সবচেয়ে ভালো বেস্ট ফ্রেন্ড। তো আগে আগে দেখতে থাকো, অনেকজনের পরিচয় পেয়ে যাবে। তো লেটস গো। আমার খাওয়া শেষ। জিমিন হয়ে গেছে? হ্যাঁ, আমারও হয়ে গেছে। তো আব্বু, আমি আসি। আম্মু, চলে গেলাম, সাবধানে যাস। আব্বু, চলে গেলাম, বাই বাই। শোনো তে, বাসে তাড়াতাড়ি আসার চেষ্টা করবে। চেষ্টা নয়, তাড়াতাড়ি আসবে, কারণ বাসে মেহমান আসবে। মেহমান? কিসের মেহমান? আই মিন কে আসবে, এটা পার্সোনালি আসার পর দেখতে পাবে, ঠিক আছে? আর শোনো, আমার রাত বেশি হয়ে গেলে তোমার আম্মুকে দেখে রেখো। তুমি কবে ফিরবে? এই কাল পরশু। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। আর আম্মু, আমি চলে গেলাম। আব্বু বাই। এই জিমিন, আই। হ্যাঁ, চল চল চল। এই কথা বলতে জিমিন আর তে কলেজে যাওয়ার উদ্দেশ্য নয়। রাস্তায় যেতে যেতে ঠিক সেই সময় লিসা এবং ন্যান্সি, রোজে, জ্যানি এবং জিসুর সাথে রাস্তায় দেখা হয়। জ্যানি বলে, হেই বেব, কেমন আছিস? ভালোই আছি। এই কথাটা শোনার পর জিসু বলে, কি হয়েছে রে তে, মন খারাপ করে আছিস কেন? কিছু হয়নি, কলেজে যাওয়ার সময় হয়েছে, তাড়াতাড়ি চল। চল ঠিক আছে, তাড়াতাড়ি চল। এই চল চল। লিসা এই কথা বলতে ওরা 7 জনে মিলে কলেজে যেতে শুরু করে। কলেজের বারান্দায় পা দিতে ঠিক সেই সময় ওদের 7 জনের চোখ পড়ে একটা জায়গায়। এক জায়গায় অনেকগুলো ছেলে মেয়ে কিছু একটা দেখছিল গোল হয়ে। ওদের ভিতরে তে জিজ্ঞাসা করে, আচ্ছা ওখানে কি হচ্ছে রে? জ্যানি বলে, জানি না কি হচ্ছে। রোজে বলে, দেখে আসলে ভালো হতো। লিসা আর জিসু একসাথে বলে, আমি পারবো না যেতে। কোনো প্রশ্নই আসে না ওগুলো ভিড়ের মধ্যে। জিমিন বলে, আমি যাচ্ছি। এবার ন্যান্সি বলে, তুই থাক বোন, আমি যাচ্ছি, দেখে আসি ওদের মধ্যে কি হচ্ছে, মানে কি নিয়ে ওরা এত কথা বলছে, আর ওরা কি দেখছে, দেখে আসি। হয়েছে, এসব উদ্ধার না করে যা, আগে দেখে আয়। এর কথা শোনার পর ন্যান্সি এক পা দুপা করে এগিয়ে যায় সেই ভিড়ের মধ্যে। ভিড়ের মধ্যে দেখে একটা ছেলেকে সবাই মিলে ঘিরে ধরে সবাই একই কথা বলছিল, তুমি অনেক স্মার্ট, তুমি অনেক হ্যান্ডসাম, তুমি কি আমার বয়ফ্রেন্ড হবে? লোকজনের কথা শোনার পর ন্যান্সি এক পা দুপা করে ভিড়ের মধ্যে যেতেই দেখে একটা সুদর্শন পুরুষ সামনে দাঁড়িয়ে আছে। সামনে থাকা সুদর্শন পুরুষটাকে দেখে ন্যান্সি একেবারে ক্রাশ খেয়ে গেছে। ন্যান্সি মনে মনে বলে, কি সুন্দর ছেলে। এই কথা বলে ন্যান্সি সেখান থেকে দৌড়ে এসে ওদের 6 জনকে বলতে থাকে, তোদের জন্য একটা গুড নিউজ আছে আর একটা ব্যাড নিউজ। কে কোনটা শুনতে চাস তাড়াতাড়ি বল।
ওদের 6 জনের মধ্যে থেকে তে বলে সকাল থেকে তো গুড নিউজ শুনছি, তুই বরং ব্যাড নিউজটাই আগে বল, তারপরে হয়তো গুড নিউজ শুনতে পাবো। কি রে তে, একটু প্রথমে গুড নিউজ শুনলে কি হয়? এই কথাটা রোজে বলতেই তখন লিসা বলে আচ্ছা ঠিক আছে, আমারও তের সাথে মত, তুই ব্যাড নিউজ আগে বল। লিসার কথা শোনার পর ন্যান্সি বলে ব্যাড নিউজ প্রথমে শুনবি, আচ্ছা ঠিক আছে বলছি। ওখানে একটা ছেলে আছে, সেটা হচ্ছে আমাদের থেকে জুনিয়র। তারপরে গুড নিউজ হচ্ছে ছেলেটা ভাই ভাই এতটা সুন্দর, মানে যাই দেখবে হয়তো তাই ক্রাশ খেয়ে যাবে। কি বলিস লিসা? রোজে বলতে শুরু করে ভাই আমি আবার যাকে তাকে দেখে ক্রাশ খাই, তো আমার কথা বলা হচ্ছে না। রোজের কথা শোনার পর যিশু বলে আমার ওই একই কেস রোজের মতো। তুই কি বলিস জানি, ওই আমারও একই অবস্থা। জিমিনের কথা তো বাদে দিলাম, কারণ জিমিনের জন্য বিল্লু ভাইয়া আছে। কি বলিস তুই? দূর, এসব ক্রাশ খাওয়া খুই বাদ দে তো, ক্লাসে চল। তুই প্রচন্ড পরিমাণ বোরিং, চল আমরা দেখে আসি। ও এখানে বসে থেকে ক্লাস নিয়ে কথা বলো, চল। এই বলে ওরা 5 জনে মিলে চলে যায় সেই ছেলেটাকে দেখতে। ওরা 5 জনই এমন করে ভিড়ের মধ্যে মিশে যায় জেনে মনে হয় যে ওরাও ওদের মধ্যে একই জন হয়ে উঠেছে। জিমিন আর তে ক্লাসরুমের দিকে হাঁটতে হাঁটতেই জিমিন তেকে জিজ্ঞাসা করে আচ্ছা তে, তোকে আমি একটা কথা জিজ্ঞাসা করতে পারি? ফালতু কথা বাদে ভালো কথা বলতে পারিস। তে আমি একদমই বুঝতে পারি না তুই আদৌ মানুষ কিনা। কি হয়েছে? সেদিন তোকে বগম স্যার প্রপোজ করলো, তুই একদম সরাসরি রিজেক্ট করে দিলি। মানেটা কি? যে বগম স্যারের জন্য হাজার হাজার এই কলেজের মেয়েরা ক্রাশ খায়, আর তুই তাকে সরাসরি মুখের উপর রিজেক্ট করে দিলি। আমি বলেছি না এই পৃথিবীর মধ্যে কেউ আমাকে ক্রাশে আর কিছু বলতেই যাবে তার মুখটা বন্ধ হয়ে যায়, কারণ সেই ভিড়ের মধ্যে থেকে সেই হ্যান্ডসাম ছেলেটি বের হয়ে আসে। তে একবারের মতো তার মুখের কথা বন্ধ হয়ে গেছে, তার স্পন্দন ধুকধুক করছিল, বুকের মধ্যে মনে হচ্ছিল যে কে যেন একটা হাতুড়ি দিয়ে বাড়ি দিচ্ছে। তে চুপচাপ দাঁড়িয়ে আছে, আর সেই ছেলেটা আস্তে আস্তে এর দিকে 1 পা 2 পা করে এগোচ্ছে। তে সেই ছেলেটাকে দেখে তার চোখ দিয়ে অজস্র পানি বের হয়ে যায়। তে সেই পানিটা মুছে নিজেকে সামলে নিয়ে সেই ছেলেটার দিকে তাকাতে সেই ছেলে আবারও তার কাছে এসে তাকে বলে কেমন আছো বেবি? তে থতমত খেয়ে বলে তুই এখানে কি করছিস? আমি তোমার টানে চলে এসেছি। আমার টানে মানে? তুই পাগল হয়ে গেছিস? আমি 7 বছর আগে পাগল ছিলাম, পাগল আছি, আর আজীবন পাগল থাকবো তে, শুধু তোমারই জন্য। আরেকটা কথা বলবি তো থাপ্পড় দিব। বাজে কথা বলার অভ্যাস হয়ে গেছে তাই না তোর? বাজে কথা কে বলা শিখিয়েছে শোনা? তে সামনের ছেলেটির কথা শোনার পর এদিক ওদিক তাকিয়ে দেখে জিমিন চলে গেছে সুগার সাথে কথা বলতে জিমিন। এবার তে বলতে শুরু করে তোর না লন্ডনে থাকার কথা, তুই লন্ডনে থাকা পাতে তুই এখানে কি করছিস? জঙ্কুকের বাচ্চা, লন্ডনে ফিরে যা তুই। বেবি সুইট হার্ট, আমাকে জঙ্কুকের বাচ্চা বলো না, আমি জঙ্কুক, তোমার জঙ্কুক। ইনফ্যাক্ট আমি তোমাকে আমার বাচ্চার মা বানানোর জন্য লন্ডন থেকে চলে এসেছি। হোয়াট? তুই পাগল? তোমার বেবি পাগল বেবি। তুই এখান থেকে সর, আমার সামনে থেকে সরে যা। তোমার সামনে থেকে যদি আমি সরে যাই তাহলে আমার বেবির মা বানাবো তোমাকে কি করে? তো সোনা পাখিরা বুঝতে পেরেছো যে এই ছেলেটার নাম জঙ্কুক। হ্যাঁ জঙ্কুকই তো এর পরিচয় তোমরা আস্তে আস্তে পাবে যে কি কারণে সে লন্ডন গেছিল, আর কি কারণে লন্ডন থেকে চলে এলো, আর কি জন্য তে তার সাথে তুইতাকারি করে কথা বলছে আর জঙ্কুক তার সাথে তুমি করে কথা বলছে, সব আস্তে আস্তে বুঝতে পারবে। তো গল্পে ফেরা যাক, চলো লেটস গো। জঙ্কুকের কথা শোনার পর তে আর কিছু বলতে যাবে, ঠিক সেই সময় একটা মেয়ে দৌড়তে এসে জঙ্কুককে বলতে শুরু করে হেই জঙ্কুক, কেমন আছো তুমি? আমি তোমাকে কখন থেকে খুঁজছি জানো? তুমি নাকি দুবাই থেকে চলে এসেছো? দুবাই নয় ডার্লিং, আমি লন্ডনে ছিলাম। থুক্কু লন্ডনে ছিলে? আমি তো ভুলেই গেছি। ও তাই? তোমাদেরকে প্রথমত বলে দিচ্ছি এই মেয়েটার নাম আমার মুখে আসে না, তো একে আমি এই ক্যারেক্টারে আমি একে ঝর্ণা বলে ডাকবো, তো নামটা হয়তো ভালো লাগবে। তো লেটস গো। জঙ্কুক এবং ঝর্ণার এরকম ন্যাকা কথা শুনে তের গাটা জ্বলে যেতে, তে সেখান থেকে রাগ করে চলেই যেতে যাবে, ঠিক সেই সময় জঙ্কুক তার হাতটা ধরে তার দিকে টেনে এনে বলে বেবি রাগ করেছো? জঙ্কুক আমার হাতটা ছেড়ে দে। কিন্তু বেবি আমি তোমার হাত ধরিনি, আমি তোমার কোমর ধরে আছি। তে বুঝতে পেরে জঙ্কুককে ধাক্কা দিয়ে বলে নেক্সট টাইম আমাকে ছোঁয়ার চেষ্টা করলে একদম মাথা ফাটিয়ে দেবো বলছিস জঙ্কুকের বাচ্চা। এই কথা বলে জঙ্কুককে ধাক্কা দিয়ে সেখান থেকে তে চলে যায় ক্লাসরুমে চলে যায়। জঙ্কুক তের এরকম কথা শুনে জোরে জোরে হাসতে বলে তে বেবি তুমি জ্বলছো, আমি তো এখানে তোমাকে জ্বালাতে এসেছি। ধীরে ধীরে জ্বলবে আর আস্তে আস্তে তোমার পেটের ভিতর থেকে
সমস্ত কথা বের হবে বেবি। জঙ্কুক এসব কথা বলতে বলতে চলে যাচ্ছে, ঠিক সেই সময় ঝর্ণা বলে, তুমি আমার সাথে কথা বলবে না জঙ্কুক? টাইম নেই। জঙ্কুক এই কথা বলে তার ক্লাসরুমে চলে যায় ক্লাস করতে। এখানে তোমাদেরকে বলে দিই, জঙ্কুক লন্ডনে সব পড়া শেষ করে বাংলাদেশে চলে এসেছে তার বাবার বিজনেসের কাজের জন্য। কিন্তু এদিকে জঙ্কুক এসে নতুন একটা ফোন বের করে, যেটা হচ্ছে তেকে পটানোর জন্য। জঙ্কুক তে থেকে 4 ক্লাস নিচে ভর্তি হয়েছে জঙ্কুক তেকে পটানোর জন্য। তো আগে দেখতে থাকো, আরো অনেক কিছু বুঝতে পারবে। তো চলো। জিমিন এবং বাকি স্টুডেন্টগুলো বসে আছে ক্লাসরুমে। এদিকে বেগম স্যার সবাইকে পড়াচ্ছিল, আর তে বইয়ের মাঝখানে মুখ রেখে কিছু একটা ভাবছিল। বেগম স্যার তের দিকে খেয়াল করে বলে, তে এনি প্রবলেম? নো স্যার। তাহলে ক্লাসে মন নেই কেন? স্যার ক্লাসে মন আছে ঠিকই, কিন্তু ক্লাস করছো না, তাই না? কি হয়েছে? তুমি যদি বলো যে কোনো সমস্যা, তাহলে আমি ক্লাস এখানে অ্যানাপ করে দিচ্ছি। না না স্যার, সমস্যা নেই, আপনি ক্লাস করতে থাকুন। সত্যি বলছো? হ্যাঁ স্যার, আপনি ক্লাস করেন, আমি ক্লাস করছি। এই কথা বলতে বেগম স্যার ক্লাস করাতে শুরু করে সবাইকে। এদিকে জিমিন তেকে বলতে শুরু করে, ভাই বেগম স্যারকে একটু পাত্তা দে, বেশি না, অল্প একটু দেখ, যদি দিস তাহলে হয়তো গাছে উঠে লাফ দেবে তোর জন্য। জিমিন, তোর বাম্বাটারি মুখটা বন্ধ করবি, আর না হলে কিন্তু আমি তোর মুখটা সেলাই করে দেবো। ওই সারা পাগল হোক আর যাইছে তাই হোক, আমার কি, আমি তো পাগল হইনি। বুঝবি বুঝবি, কেউ একজন তোকে এতটা ভালোবাসে আর তুই পাত্তাই দিস না। আমি পাত্তা দেবই কেন? কারণ আমি যাকে ভালোবাসি সে আমায় ভালোবাসে না, আর আমাকে যাই ভালোবাসবে তাকে আমি পাত্তা দেবো। এই কচুর ঢেকি, মানে বুঝলাম না তোর কথাতে। বোঝার দরকার নেই। দেখ বেগম আবার কি লিখছে, তাড়াতাড়ি লেখ, না হলে আবার প্যাচার পাতে শুরু করবে। অসহ্য মার্কা ব্যারুস একটা লোক। কিসের জন্য যে ওকে হচ্ছে এই স্যারের পদবি দিয়েছে, মানে তাকে যদি পেতাম তাহলে হয়তো মাথা ফাটিয়ে একদম ব্যান্ডেজ করে দিতাম। অসহ্য মার্কা লোকজন এদিকে কেন যে দেয়? তে চুপ করবি একটু, বেশি বেশি হয়ে যাচ্ছে, স্যার শুনতে পারলে অনেক কিছু হয়ে যাবে। এই বেগম সালা আবার কি করবে রে? কিছু করার নেই, শুধু ভ্যাল ভ্যাল করে তাকিয়ে থাকবে, আর কিচ্ছু না, কোনো কর্মেরই না। এবার লিসা বলে, আই তোরা কি চুপ করবি ভাই? তোরা বকর বকর শুরু করলে তোরা থামতেই চাস না, এবং তোরা কি আমি বুঝি না। স্যার এই ডায়লগটা শোনার পর রোজে বলতে শুরু করে, বাবা লিসা তুই আবার কবে থেকে ভালো হলি? আমি তো জানতামই না, যদি জানতাম তাহলে তোর পায়ের ধুলো নিতাম। রোজের কথা শোনার পর যিশু বলে, এই আমার পায়ের ধুলো নেই, কারণ আমি একটু আগে হেঁটে এলাম, মানে জুতো পায়ে দিয়ে না, এমনি এমনি হেঁটে এসেছি। আমার পায়ের ধুলো অনেক, আর আমি অনেক আগে ভালো হয়ে গেছি, আমারটা নিতে পারিস। যিশু আর কোনো কথা বলতে যাবে, ঠিক সেই সময় বেগম চেঁচিয়ে বলে ওঠে, তোমরা এইসব ফাজলামি কথা বলা বন্ধ করবে? হ্যাঁ, আমি কিন্তু সবই শুনতে পাচ্ছি। ক্লাস করছো না কেন? ক্লাসে সবার মন নেই কেন? কি সব বাজে বাজে কথা বলছো? এই কথা বলে সবাইকে বেগম স্যার সবাইকে পড়া দিয়ে সেখান থেকে চলে যায়, আর সবার ছুটি হয়ে যায়। তে এবার তার হাত ঘড়িতে দেখে বিকেল 5টা বাজে। তে এখন কি করবে? তে ক্লাসরুমে বসে থাকতে সবাই বলে যে, তে আজকে সেই মজা হয়েছে তাই না? তে এবার বলতে শুরু করে, তোরা তোদের মজা ফালতু। তে এই কথা বলে ক্লাসরুম থেকে বের হয়ে এসে বাইরে একটা বেঞ্চে বসে পড়ে। জিমিন এসে তের পাঁজরে বসতে যাবে, ঠিক সেই সময় তে বলে, তুই আমার পাঁজরে বসিস না, বাসায় চলে যা, আমি পরে যাব। পরে যাবে মানে কখন যাবি? 2 ঘন্টা পর। এখন কটা বাজে? 6:48। কি বলিস? তুই 7টার সময় কেন যাবি? ভালো লাগছে না, আমি 7টার দিকে চলে যাব, তুই যা। তুই একা একা যেতে পারবি? অবশ্যই যেতে পারবো, আমি তোর মতন থাকতে। আর বলিস না, বলে আর লজ্জা দিস না আমারে। জিমিন এই কথা বলে সেখান থেকে চলে যেতেই তের আরো কিছু ফ্রেন্ড এসে বলে, তে বাসে যাবি না? না তোরা চলে যা, আমি একটু পরে আসছি। কেন রে, কি হয়েছে? বাসে গেলে একা একা থাকতে হবে, আব্বু নেই, আম্মু তো একবারে বোরিং অবস্থা, ওই জন্য বলছি একটু সময় কাটিয়ে বাসে চলে যাবো। তোরা যা, আমার সময় হলে আমি চলে যাব, যা তোরা যা। এই কথা বলতে ওরা 5 জন চলে যায় সেখান থেকে। চারিদিকে খেয়াল করে দেখে কেউ নেই, শুধু একা। সে একা ফাঁকা বেঞ্চে বসে আছে। তে মনে মনে ভাবছে আর বেঞ্চের উপরে নখ দিয়ে খুঁটলাচ্ছে। এই নখটা দিয়ে খুঁটলাতে খুঁটলাতে দেখে বেগম স্যার তার কাছে এসে বলে, কি হয়েছে তে? এনি প্রবলেম? নো স্যার। তাহলে এখানে একা একা বসে আছো, কিছু হয়েছে? এবার বেগমকে তার মনে মনে গালি দিতে শুরু করে, অসভ্য, ইতর, গাধা, পাগল কোথাকার। আমার সামনে এসে কি জন্য দাঁড়াতে হবে? হ্যাঁ, কি জন্য দাঁড়াতে হবে? আমি চুপচাপ বসে আছি, আমার সামনে কি কেন দাঁড়াতে হবে? অন্য মেয়ে তো আছে, স্কুলে অন্য মেয়ে আছে, তাদের পিছনে না পড়ে সালা আমার পিছনে কেন পড়বে? সালা হতভাগা, নির্লজ্জ, বেয়াদব, অসভ্য, এসব মনে মনে তে গালি দিতেই দেখে বেগম তার দিকে তাকিয়ে আছে। তাকিয়ে থাকতে থাকতে বেগম থেকে বলে, আচ্ছা তুমি কিছু মনে না করলে তুমি বরং আমার গাড়িতে তোমাকে আমি ড্রপ করে দিতে পারি। নো স্যার, থ্যাংক ইউ, আমি একা একাই যেতে পারবো। কিন্তু তুমি একা একা যেতে পারবে? হ্যাঁ স্যার, আমি একা একাই যেতে পারবো, আপনি যান। সত্যি বলছো তে? আমি চলে গেলে তুমি একা একা যেতে পারবে তো? সাবধানে। আবে সালা,
তোর মতন কি আমি বলদ? হ্যাঁ স্যার, আমি একা একা যেতে পারবো, আপনি যান, সমস্যা নেই। আমি এখান থেকে 5 মিনিটের মধ্যে চলে যাবো। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, সাবধানে যেও, ঠিক আছে? তাই আচ্ছা স্যার, বাই। আচ্ছা বাই। ওরকম এই কথা বলে তার কান নিয়ে চলে যায়। তে চুপচাপ সেখানে বসে আছে, মাথাটা হেলিয়ে দে। সে মনে মনে বলে, অপেক্ষা, আর কত অপেক্ষা করবো রে তোর জন্য? সালা তুই এসে বলছিস না ভালোবাসি। তে এই কথা মনে মনে বলতেই ঠিক সেই সময় দেখে জংকুক তার পাশে বসে তার দিকে তাকিয়ে টেবিল মার্কে স্মাইল দেয়। তে এবার মনে মনে না বলে সরাসরি বলে, এভাবে আমার পিছন পিছন না ঘুরে একবারে বলে দে না আই লাভ ইউ। হোয়াট আর ডুইং স্টুপিড, সর এখান থেকে। কি ভেবেছো আমি তোমার স্বপ্নে আছি? না, আমি তোমার বাস্তবেই আছি বেবি। বলে দিলাম তো, এবার তুমি বলো কি বলবো। ওই যে আমি একটু আগে যেটা বললাম সেটা। কি বললি তুই? আই লাভ ইউ। জংকুক দেখ, ছোটবেলায় যেটা করেছিস সেটা মাথায় বুঝেছিল না, এই জন্য মাথায় বুঝেছিল না। তোমার তো তখন ঠিক 18 বছর ছিল আর আমার 15। তুমি আমার চেয়ে তোমার মাথার ব্রেনটা অনেক বেশি ভালো ছিল, এই জন্য তুমি আমাকে শিখিয়েছো বেবি। আর এখন তুমি পিছন হেঁটে গেলে তো হবে না বেবি। দেখ, আমি যেখানে দাঁড়িয়ে আছি আগেও আমি ঠিক সেখানে দাঁড়িয়েছিলাম। তুই তুই হয়তো ভুল ভেবেছিস, আমি ভুল ভাবিনি, একদম সঠিক ভেবেছি সোনা। তেতে একটু জোরে ধরো না আমাকে প্লিজ তেতে। আরেকবার তুই শুধু এভাবে ডেকে দেখ, তারপর তোর মাথা আমি এমন করে ফাটিয়ে দেবো। তুই তুই সর এখান থেকে। তে এই কথা বলে জংকুকে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যেতে লাগে। তে যেতে যেতে তার হাত ঘড়িতে দেখে 7টা বাজে। তে যেতে যেতে এই জংকুকে বলে, তুই শুধু আমার পিছু নিয়ে দেখ, তোর অবস্থা আমি এমন করবো রাস্তার মধ্যে তোকে আমি একদম মার্ডার করে ফেলে দেবো। ওকে বেবি, আই এম কামিং। 15 মিনিট পর তে রাস্তা দিয়ে একা একা হাঁটছিল। তে একটু ভয় করছিল, কারণ সে একা একা কোনো সময় এত রাত্রে যায়নি। রাত কটা হয়েছে, হয়তো সন্ধ্যা 6টা কি 7টা বাজবে। তে তার হাত ঘড়িতে দেখে 7:49 বাজে, একটু পরে 8টা বেজে যাবে। তে ভয়ে ভয়ে হাঁটছিল। তে এবার খেয়াল করে দেখে তার পিছনে কেউ আসছিল। তে এবার ভয়ে পিছন ঘুরে দেখে কেউ নেই। তে আবার হাঁটতে শুরু করে। যখন হাঁটার পর থেমে যেতেই দেখে তার পিছন থেকে কোনো শব্দ আসছে না। তে আবারও হাঁটতে শুরু করে, দেখে আবারও সেই জিনিসটা হাঁটতে শুরু করে। তে এবার পিছন ঘুরে দেখে জংকুক তার পিছনে দাঁড়িয়ে আছে। তে এবার বলে, তোকে আমি বলেছিলাম না আমার পিছন পিছন আসবি না, আর আসিস না, আমি বাসায় যাব। বলে তে আবারও 1 পা 2 পা করে আবারও হাঁটতে শুরু করে। জংকুক তার পিছন পিছন হাঁটতে শুরু করে। তে এবার দাঁড়িয়ে বলে, আচ্ছা তুই কি চাস? ভাই তুই আমার পিছু কেন নিয়েছিস? আমি শুধু তোমাকে চাইতে। তে এবার বলে, স্বপ্ন দেখা ভালো, কিন্তু এত অতিরিক্ত স্বপ্ন দেখা একদমই লক্ষণ খারাপ জংকুক। তোকে বরং আমি একটা বুদ্ধি দিই, শোন। কি বুদ্ধি? তুই বরং লন্ডন আবার ফিরে যা, ওখানে গিয়ে একটা ভালো পরী দেখে বিয়ে করে নে। আমি বাংলাদেশে পরী থুয়ে লন্ডনের ছাইপাশ কে কেন বিয়ে করবো জান? বাংলাদেশের পরিমাণে বুঝলাম না তোর কথা, আমার সামনেই তো দাঁড়িয়ে আছে। জংকুকের এই কথা শুনে তে আর কোনো কথা না বলে সেখান থেকে দৌড় মারতে শুরু করে। রাস্তার মধ্যে তে দৌড় মারছে, জংকুকও তের পিছে পিছে দৌড় মারছে। তে এক প্রকার একটা ইটের সাথে ধাক্কা লেগে নিচে পড়ে যায়। পড়ে যে সে কান্না করতে করতে বলে, মা গো, বাবা গো, পাটা মনে হয় ভেঙে গেল গো, এখন কি হবে? আমি বাসায় যাব কি করে? জংকুক দৌড়তে দৌড়তে এসে তের পাঁজরে বসে বলে, রাস্তার ওপরে এভাবে ছোট বাচ্চাদের মতন দৌড়ায় কে? কোন মানুষ দৌড়ায় বলো তো তে? হ্যাঁ, দৌড়িয়ে পাটা মনে হয় ভেঙে ফেলেছো। এই বলে জংকুক থেকে কোলে নিতে তে বলতে শুরু করে, এই অসভ্য ইতর গাধার লুচ্চা বেটা, তুই ছাড় আমাকে, শালা তুই আমাকে ছাড়বি, তোর জন্য আমি পড়ে গেছি, তোর জন্য আমার পাটা হয়তো ভেঙে গেছে। তে এসব কথা বলতে জংকুক ঠিক সেই সময় ছেড়ে দেয় আর তে ধপাস করে নিচে পড়ে যায়। জংকুক তেকে ফেলে দিতে তে জংকুককে বলতে শুরু করে, আমার মাথাটা হয়তো ভেঙে গেল, ও বাবা গো, আমার মাথা হয়তো ভেঙে গেল। শালা তুই কি করেছিস? তুই তুই কোলে নিয়েছিস, আবার আমাকে ফেললে কেন? লাউ ঠেলা, নিজেই তো বললা যে আমাকে ছেড়ে দে, তাই ছেড়ে দিলাম। আমি তো জানতাম না যে তোমাকে ছেড়ে দিলে তুমি নিচে ধপাস করে পড়ে যাবে। প্রথমত কোমর ভাঙায় আসি, তোমার কোমর এত সহজে ভাঙবে না সোনা, কারণ তোমার ওপরে যতক্ষণ না আমি উঠছি আর যতক্ষণ না তোমার সাথে আমি রোমান্টিক কাজ করছি সেতক্ষণ তোমার কোমরের কোনো ক্ষতি হবে না। আর তুমি চিন্তা করো না, তোমার কোমর আমি ভাঙবো, এই সামান্য জিনিসে তোমার কোমর কিচ্ছু হবে না। স্টপ জংকুক, তুই থামবি? তোর কথা আমার একটুকু ভালো লাগছে না, তুই একদম বাজে হয়ে গেছিস।
তে আর কিছু বলতে যাবে জঙ্কুক তেকে কোলে নিয়ে তার বাসায় সামনে চলে যায়। যেমন তের বাসা থেকে তের কলেজে আসতে ঠিক 25 থেকে 26 মিনিট লাগে। জঙ্কুক তেকে কোলে নিয়ে তার বাসার সামনে চলে যায়। এসে তের বাসায় কলিং বেল বাজাতে তের মা জিন দরজাটা খুলে দিয়ে দেখে সামনে জঙ্কুক দাঁড়িয়ে আছে। এত বছর পর জঙ্কুককে দেখে জিনের চোখ দিয়ে পানি বেরিয়ে যায়। তার বোনের একমাত্র ছেলে তাকে দেখাশোনা করতে দেখে দিয়ে গিয়েছিল, কিন্তু সে তার ছেলেকে দেখাশোনা না করে তাই লন্ডন দিয়ে পাঠিয়েছিল। এই জন্য জঙ্কুককে দেখে তার চোখ দিয়ে পানি বেরিয়ে গেছিল। জিন 1 মিনিটের জন্য ইমোশনাল হয়ে গেছিল। জিন এবার জঙ্কুককে বলে, বাবা তুই আমার বুকে ফিরে এসেছিস বাবা, তুই কেমন আছিস বাবা? তুই এত বছর পর এলি, তোর কোনো সমস্যা হয়নি? আয় বাবা মার ভেতরে আয় ভেতরে আয়। তে তুই জঙ্কুকের কোলে? কি হয়েছে তের? আরে খালামণি আর বলো না, দেখি সরো, ভেতরে ঢুকতে দাও। এই বলে জঙ্কুক ভেতরে ঢুকে তেকে একটা সোফায় বসিতে তের পাজরে বসে তেকে ইঙ্গিত করে জঙ্কুক বলতে শুরু করে, খালামণি তোমার মেয়ে রাস্তার ধারে দৌড়দৌড়ি করছিল। তে তুই রাস্তার ধারে? মা ও মিথ্যে কথা বলছি, দেখো ও মিথ্যে কথা বলছে, ওর মাথা দেখো, মাথায় থেকে ঘাম পড়ছে। আমি মিথ্যে কথা বলছি? আমি মিথ্যে কথা বলি না খালামণি, তুমি তো দেখেছো আমি ছোটবেলা থেকে একদমই মিথ্যে কথা বলি না। খালামণি তোমার মেয়ে রাস্তার ধারে এমন করে দৌড়াদৌড়ি করছিল, একটা ইটের সাথে ধাক্কা লেগে ধপাস করে পড়ে গেছিল, আর আমি ওকে ধরে নিয়ে এসেছি। একটা থাপ্পড় মারবো বাজে কথা বলার জন্য। তুমি চুপ করো, তুমি কেমন মেয়ে সেটা আমি খুব ভালো করে জানি। তুমি এখনো দৌড়াদৌড়ি করে, আমি এটা খুব ভালো করে জানি। নেক্সট টাইম যদি কারো মুখ থেকে শুনি তুমি রাস্তার ধারে দৌড়াদৌড়ি করেছো এবং যদি আমি চোখে দেখি, বিশ্বাস করো এমন অবস্থা করব। সরি, আর করবো না, ঠিক আছে? জঙ্কুক বাবা মার অনেক দূর থেকে এসেছিস, হাত মুখ ধুয়ে নে, একটু ফ্রেশ হয়ে আয়, নিচে খাবার দেবো, যা উপরে যা, যে ফ্রেশ হয়ে নিচে আয়। আচ্ছা ঠিক আছে মামনি, তুমি এখানে বসো, আমি এক্ষুনি ফ্রেশ হয়ে আছি। এখানে বসলে হবে না বাবা, আমার কাজ আছে, তুই ফ্রেশ হয়ে আয়, আমি খাবারটা বেড়ে ডাইনিং টেবিলে বসাচ্ছি। জঙ্কুককে জিন এই কথা বলে চলে যায় রান্নাঘরে। আর তে আর জঙ্কুক দুজনকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। তে তাকিয়ে আছে রাগী দৃষ্টিতে, আর জঙ্কুক তাকিয়ে আছে ভালোবাসার দৃষ্টিতে। সকাল 9:49। তে আর জিমিন একই সাথে বসে আছে। তে কোনো কথা বলছে না, জিমিনও কোনো কথা বলছে না। জিমিন এবার বলে, কি হলো, চুপচাপ বসে আছিস কেন? তে এবার বলতে শুরু করে, জিমিন তুই আমাকে একটা হেল্প করবি। হোয়াট? তুই আমার থেকে হেল্প চাচ্ছিস? আজকে সূর্য কোথায় উঠেছে? পশ্চিমে উঠেছে। দেখ তে কোনো ব্যাপার, কোনো কিছু কি হয়েছে? অনেক কিছু হয়েছে, তোর থেকে আমি হেল্প চাবো, তুই আমাকে হেল্প দিবি? হ্যাঁ অবশ্যই আমি তোকে হেল্প করব, বল কি হয়েছে? সত্যি বলছিস তো? আরে হ্যাঁ বল কি হয়েছে? কালকে ওই যে একটা জুনিয়র ছেলে এলো না, ওই যে, হ্যাঁ নাম নাকি জঙ্কুক শুনেছি। হ্যাঁ ওই জঙ্কুক, তুই কি তাকে দেখে প্রেমে পড়েছিস? ইনফ্যাক্ট ক্রাশ খেয়েছিস? একটা থাপ্পড় বসাবো এক্সেস কথা বললেই। আমার কথাটা আগে শোন। আচ্ছা বল। শোন, প্রথমে তারপরে আমার কথাটা শুনবি? আচ্ছা ঠিক আছে বল। ওই জঙ্কুক আমার কাজিন। তোর কাজিন? হ্যাঁ আমার কাজিন। তে আমি বুঝতে পারছি না, ব্যাপারটা খুলে বল। আচ্ছা ঠিক আছে তুই শোন, তারপরে কিন্তু আমাকে বাজে কথা বললে কিন্তু চলবে না। আচ্ছা ঠিক আছে আমি বাজে কথা বলবো না, বল। জঙ্কুকের মা আমার খালামণি যখন মারা যায় তখন জঙ্কুকের বয়স ছিল 15 থেকে 16, আর তখন ছিল আমার 18 থেকে কি 17 কি 18 হবে আমার বয়স। তারপরে খালামণি মারা যাওয়ার পর খালু বাবা জঙ্কুককে আমাদের বাসায় রেখে গেল, কারণ খালু বাবার অনেক বিজনেস আছে, সেখানে সে কাজ করবে না, জঙ্কুককে দেখবে, এই জন্য আমার আম্মুর কাছে রেখে গেছিল। তারপরে জঙ্কুক আমার কাছে থাকতে শুরু করলো। ইনফ্যাক্ট ওকে দেখে আমি ক্রাশ খেয়েছিলাম। হোয়াট? ভাই তুই কি আর ও তো তখন অনেক ছোট ছিল। ভাই ছোটবেলায় বুদ্ধি ছিল, ইনফ্যাক্ট তোর মাথায় তখন ভালোই বুদ্ধি ছিল, তোর নাকি 16 কি 17 বছর, তাহলে তোর তো মাথায় ভালোই বুদ্ধি থাকবে, আমার তখন ছিল না। তারপরে কি হলো? তারপরে জঙ্কুককে যখন খালু বাবা আমাদের বাসায় রেখে গেছিল তখন আমাকে খালু বাবা বলেছিল যে জঙ্কুককে দেখে রাখতে এবং জঙ্কুককে পড়াশোনা শেখাতে।
তারপরে তারপরে আমি ওকে আস্তে আস্তে পড়াশোনা শেখাই। আমার বাবা মা ওকে অনেক ভালোবাসতো, নিজের ছেলের মতো। আর আমি ওকে বুঝতে পেরেছি। তারপরে তারপরে জঙ্কুকও আমাকে পছন্দ করতে শুরু করলো, কিন্তু ও আমাকে কোনো সময় বলেনি। একদিন তো আমাকে সোজাসুজি বলে দিয়েছিল সে আমাকে পছন্দ করে। আর আমি ওকে, তুই ওকে কি তে আগে বল, হাসবি না? আচ্ছা ঠিক আছে, আমি হাসবো না, বল। একদিন রাতে জঙ্কুক আমার কাছে এসে আমাকে বলেছিল, তো কি হয়েছে, আসিবো? আয় ভেতরে আয়। সত্যি আসিবো? আয় আয় ভেতরে আয়। সত্যি বলছি, আমি বলেই চলে যাব। তুমি আমার কথাটা শুনবে? কি কথা বল, তারপর তো আমি শুনবো। আর তারপরে তো তুই আমাকে সেই কথাটা বলে চলে যাবে। বল কি বলবি, বল। সত্যি বলছি, আমি বলেই চলে যাব। বল। তেতে তুমি না? আমি? তেতে বল কি হয়েছে, বল। তেতে তুমি না অনেক সুন্দর। আচ্ছা তাই? কে বললো তোকে? আমি জানি তুমি অনেক সুন্দর। আমার না তোমাকে অনেক ভালো লাগে। তাই? তা কেমন করে ভালো লাগে? আমি তো জানি না কেমন করে ভালো লাগে, কিন্তু আমার অনেক ভালো লাগে তোমাকে। আচ্ছা তারপরে? এই তো এখানে আমার না তোমাকে দেখলে টুকটুক করে। তুমি হাত দিয়ে দেখো। এই বলে তের হাতটা জঙ্কুকের বুকে রাখতেই তে বলতে শুরু করে, সত্যি? আরে সত্যি তো বলছি। ওই যে কি যেন একটা বলে না, আমি না পারি না। ওই যে লাভের মতন কি যেন একটা বলে না, লাভ। হ্যাঁ লাভ। আমি না পারি না ওই জিনিসটা। তুমি কি? আচ্ছা জঙ্কুক, কোকি শোনা, আমাকে তোর কেমন লাগে রে? তোমাকে এই এত ভালো লাগে। সত্যি সত্যি বলছি, তোমাকে আমার অনেক ভালো লাগে। এই বলে জঙ্কুক তেকে জড়িয়ে ধরতেই তে জঙ্কুককে জড়িয়ে ধরে বলে, কি হয়েছে সোনা, এমন করছিস কেন? আমাকে না তোমার বুকে নেবে? সত্যি বলছি, কাকও বলবো না, তুমি একবার নাও। জঙ্কুকের মুখ থেকে এই কথা শোনার পর তের বুকের মধ্যে ধক করে ওঠে। জঙ্কুক এবার তের বুকের মাঝে মাথা রেখে বলে, প্লিজ তেতে একটু জোরে ধরো না। জঙ্কুক এবার তের কানে কানে ফিসফিসে বলে, প্লিজ তেতে একটু জোরে ধরো না। সত্যি বলছি, কাউকে বলবো না। ঠিক আছে জোরে ধরবো, কিন্তু আমাকে একটা কথা দে। কি কথা? কাউকে বলা যাবে না। সত্যি বলছি, কাউকে বলবো না। তুই যদি বলিস তাহলে মেরে তোর মাথা আমি ফাটিয়ে দেবো। কি করব? আমি যদি কাউকে কিছু বলি তাহলে তুমি আমার মাথা ফাটিয়ে দিও। এবার ঠিক আছে? ঠিক আছে, এবার আয়। এই কথা বলতে জঙ্কুক একটা ডেভিল স্মাইল দিয়ে তের ঠোঁটে কিস করে দেয়। এবার কনফিউজ হয়ে গেছে, এইটুকু ছেলে এসব কোথা থেকে শিখলো? এবার জঙ্কুকে ধাক্কা দিয়ে বলে, বেয়াদব ছেলে, অসভ্য ছেলে, এসব তুই কোথা থেকে শিখেছিস? আর তুই এইটুকু হয়ে তুই এসব মানে? জঙ্কুক এবার তের কথা শুনে কাঁদো কাঁদো চোখে বলে, বকছো কেন? আমি তোমার ফোনে দেখেছি। আমার ফোনে মানে? আমি তো এসব দেখি না। তুমি দেখো না, কিন্তু তোমার ফোনে আমি দেখেছিলাম। তুই দেখেছিলি মানে? তুই সার্চ দিয়ে দেখেছিলি? না, আমার ফোনে, তোমার ফোনে এমনি চলে এসেছিল। সত্যি বলছি তেতে, আমি নিজে সার্চে দেখিনি। আচ্ছা ঠিক আছে, কাঁদিস না, আয় আমার কাছে আয়। না, তুমি আমাকে আবারও বকবে। এরকম করে বাচ্চামি করে না জঙ্কুক, আয় আমার বুকে আয়। এই বলতে জঙ্কুক তের বুকে যেতেই জঙ্কুক বলতে থাকে, এটা কি তেতে? নয়ম নয়ম, চপ চপ। এটা আমার একটা সোনা। তোমার সোনা তো আমি, তাই না? তুই আমার সোনা, এটাও আমার সোনা। কিন্তু তেতে এটা না অনেক নরম, আর এত ছোট কেন? তুই হাত দিসনি যে, এই জন্য ছোট হয়ে আছে। সত্যি? আমি হাত দিলে বড় হবে? দেখবি, ট্রাই করবি? অবশ্যই করব। এই বলে জঙ্কুক তের দুইটা
বুঝতে পেরেছো? তো চাপতে শুরু করে আর তে এদিকে ভালো একটা প্রেশার পেয়ে চোখ বন্ধ করে জঙ্কুকের কাজগুলো ফিল করে। এক পর্যায়ে জঙ্কুক তার কাজ করতে করতে হঠাৎ করে তের শার্টের বোতাম খুলে তার এক পাশের মিল্কিটা হাতে নিয়ে চাপতে চাপতে ঠোঁট ছোঁয়াতেই তে বলতে শুরু করে, জঙ্কুক কি করছে সেটা? ছাড় বলছি, ছাড়। এটা একটু মুখে নেই, একটু পরে ছেড়ে দেবো তোমাকে, বলছি তো, সত্যি বলছি। এ কথা বলতেই তে জঙ্কুককে ধাক্কা দিয়ে যাবে। জঙ্কুক তেকে শক্ত করে ধরে তার উপরে উঠে বলে, এমন করছো কেন? জঙ্কুক তুই কি করছিস সেটা? তো বুঝতেই পেরেছ বাকিটা ইতিহাস। তের সাথে জঙ্কুক কতটা মানে রোমান্টিক কাজ করেছিল, মানে অত কিছু না, বড় কাজ করেনি, ছোট্ট ছোট্ট কাজ করেছে। ইনফ্যাক্ট বড় কাজ পরে করবে, এই কারণে তেকে এখনো রেখে দিয়েছে সামলিয়ে, বুঝতে পেরেছো? তো তে ফ্ল্যাশব্যাক থেকে বর্তমানে চলে আসে। তো বর্তমানের কাহিনী দেখি চলো। মানে তে তুই মানে আদৌ বেঁচে আছিস? ভাব তাহলে, কালকে তো ও একটা বম ফাটিয়ে দিয়েছে। বম ফাটিয়েছে মানে তুই জানিস ওকে আমি কত কষ্ট করে বাংলাদেশ থেকে লন্ডনে পাঠিয়েছি? এতটা কষ্ট করে, আমি যদি এতটা কষ্ট করতাম সেই সময়, তাহলে এতদিনে আমি গোল্ড মেডেল বাংলাদেশ থেকে নিয়ে আসতাম। বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছি। তো কালকের বম কি ফাটলো ভাই? কালকের বম হচ্ছে আমি মানে কালকে তুই চলে যাওয়ার পর বেগম স্যার আসার পরে ডট ডট বুঝতে পেরেছিস তাহলে? তারপরে কি হলো? তারপরে আম্মু ওকে আর আমাকে খাবার দিল, দুজনে মিলে খাবার খেয়ে নিলাম। তিনজনে মিলে খাবার খেয়ে নেওয়ার পর আম্মু আম্মুর রুমে চলে গেল। তোর আব্বু? আব্বু তো হচ্ছে বিদেশের কাজে বাইরে গেছে, এই জন্য আমরা তিনজনে মিলে খেয়ে নিয়েছিলাম। আব্বু বলে গেছিল যে জঙ্কুক আসবে, কিন্তু বলে যায়নি যে মানে এভাবে বলে যায়নি যে জঙ্কুকে আসবে। আমরা পরে তো জানতে পারলাম যে জঙ্কুক এসেছে। তারপরে আবার শেষে জঙ্কুকের উপরে রুমে চলে যায়, আমি আমার রুমে চলে যাই, আর আম্মু তো আম্মুর রুমে চলে যায়। ঠিক রাত 10:48 আমার রুমের অন্ধকারে ফোন নিয়ে ভিডিও দেখছিলাম। একটা ফানি ভিডিও এসেছিল, আমি সেই ভিডিওটা দেখে হাসতেই হঠাৎ করে মনে হলো যে কেউ আমার পাঁজরে মানে শুয়ে আছে। আমি দেখি জঙ্কুক, আমি দেখি তো ভয় পেয়ে চেঁচাতে যাবো, জঙ্কুক আমার উপরে উঠে মুখটা ধরে, কথা বলো না, কথা বললে সবাই জেগে যাবে। সবাই জেগে যাবে মানে? খালু বাবা এসেছে। খালু বাবা? আব্বু এসেছে? দেখি সর, আমি উঠবো, আব্বুর কাছে যাবো। খালু বাবা এসে ঘুমিয়ে পড়েছে, ডিনারও করেনি। তুমি এখন যে কি করবে বলো তো? এখন তোমার কোনো কাজ নেই, তুমি আমার সাথে থাকো। তুই আমার ওপর থেকে উঠবি কিনা তাই বল। যদি না উঠিস বিশ্বাস কর, এই যে ফোন দিয়ে তোর মাথা ফাটিয়ে দেবো। ছোট থেকে তোর মাথা ফাটিয়েই আসছে। প্লিজ চেচে, একবার চুরি ধর না, সত্যি বলছি, কাউকে বলবো না। শেষবারের মতো বলবো, তুই আমার ওপর থেকে উঠবি কিনা বল, উঠবি কি না? উঠবো না, কি করবে? এই বলে জঙ্কুককে ধাক্কা দিয়ে তিন নিচে ফেলে বলে, নেক্সট টাইম আমার উপরে ওঠার চেষ্টা করলে আগে নিজেকে দেখবি, তুই কিরকম আর আমি কিরকম। এত বড় কথা? হ্যাঁ, এত বড় কথা। ভালো করে নিজেকে আয়নায় দেখ, তারপর তুই আমার কাছে আসবি। এই কথা বলে তে উঠতে যাবে, জঙ্কুক এক তারে তেকে বিছানার উপর শুয়ে দিয়ে তার উপরে উঠে বলে, আজকে আমি তোমার এমন অবস্থা করব তুমি নিজেকে দেখে নিজেই চিনতে পারবে না। এই বলে জঙ্কুক তের উপরে উঠে তার শার্টটা খুলতে থাকে, আর তে এদিকে বলতে থাকে, কি করছিস জঙ্কুক? আমি তো এমনি বলছিলাম, মজা করে বলছিলাম। জঙ্কুক দেখ, ওঠ আমার উপর থেকে, ওঠ। এখন যা হবে তে, তুমি আর আমি এনজয় করবো। এই বলে জঙ্কুক তের শার্টের বোতাম খুলতে যাবে, ঠিক সেই সময় তে বলে, ঠিক আছে ঠিক আছে, শোন আমার কথাটা, শোন আমার কথাটা একবার রাখ, যা চাইবে আমি তোকে তাই দেবো, তুই আমার কথাটা একবার শোন। কি কথা? আগে শুনবি কিনা আমাকে বল। শুনবো, বলো। 1 সেকেন্ড, আগে আমার কথাটা রাখবে কিনা তাই বলো। তোর আবার কি কথা? তাও ঠেলা, তোমার কথা আছে আর আমার কথা নেই। আচ্ছা ঠিক আছে, তোর কি কথা বল। আমার কথা হচ্ছে আমাকে বিয়ে করতে হবে। হোয়াট? ওকে আমি বিয়ে করবো? মাথা খারাপ হয়ে গেছে?
আর এই কথা যদি তুই যদি মানে আমার কাছে বলেছিস, এই কথা যদি বাইরের মানুষের কাছে যদি বলিস তাহলে তো তোকে কি করবে জানিস? আমি কিছু শুনতে চাই না, তুমি আমাকে বিয়ে করবে কিনা। আমি আর পারছি না তে, একবার আমার দিকে তাকিয়ে দেখো, তোমাকে ছাড়া আমার অবস্থা দেখো কতটা খারাপ হয়ে গেছে তে, প্লিজ একবার হ্যাঁ ধরো। জঙ্কুক এই কথাটা তের কানে কানে ফিসফিসিয়ে বলে। তের অবস্থা খুবই খারাপ। তের এরকম অবস্থা দেখে জঙ্কুক আরো জোরে জোরে তার কানে বলতে থাকে, প্লিজ তে আমার দিকে একবার দেখো প্লিজ। জঙ্কুক তের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসতে শুরু করে। এদিকে তের অবস্থা খুবই খারাপ। জঙ্কুকের এরকম ফিসফিসে গলা আর ভিতর থেকে এরকম কণ্ঠস্বর তেকে পাগল করে দিচ্ছিল। তে না চাইতেও তার হাতটা জঙ্কুকের কাঁধে চলে যাচ্ছে। ওকে এবার তেকে বলে ফিসফিসে, তুমি আমাকে চাইছো শোনো। তে আর কিছু বলতেই যাবে, জঙ্কুক তে ঠোঁটে কিস করে দেয়। আর তে তো এদিকে সব নির্দেশ। প্রায় কিছুক্ষণ পর তেকে ছেড়ে দিয়ে জঙ্কুক ডেভিল মার্কে স্মাইল দিয়ে বলে, আচ্ছা আমাকে। তে এবার বলতে শুরু করে, তুই কেন এমন করছিস জঙ্কুক আমার সাথে? ছোটবেলায় যখন আমাকে সিরিয়াস করতে তখন আমার কি অবস্থা হতো বুঝতে পারছো? আমি জানি, কিন্তু তুই কোনো কিন্তু নয়। 7 বছর আগে তুমি আমাকে সিরিয়াস করে করে চলে যাচ্ছিলে, আর আমি আর হাতে তখন কিচ্ছু ছিল না, চুপচাপ বসে শুধু দেখতাম তোমার তামাশা। এখন অনেক বড় হয়েছি, তুমি এখন সিরিয়াস করে দেখো, তোমার অবস্থা আমি অনেক ভালো করছি। একবার সিরিয়াস করে দেখো তে। একবার বলো না। কি বলবো? আই লাভ ইউ। জঙ্কুক তুই বোঝার চেষ্টা কর। আমি বোঝার চেষ্টা করেছি, প্লিজ দে একবার বলো। এই বলে জঙ্কুক আস্তে আস্তে তে শার্টের ওপরে দুইটা চাপতেই তে বলতে শুরু করে, এই জঙ্কুক এরকম করিস না, তুই থেমে যা প্লিজ। কেন? ভালো লাগছে না? ভালো, এই জঙ্কুক থেমে যা প্লিজ। জঙ্কুক এবার তের দুইটা মিলকে হাত দিয়ে চাপতে চাপতে তে এসব জঙ্কুকের কাজ দেখে নিজেকে সামলাতে না পেরে কান্না করে ফেলে। তেকে এরকম কান্না করতে দেখে জঙ্কুক তের ওপর থেকে হাত সরিয়ে তের গলায় হাত বুলোতে বুলোতে বলে, কান্না করছো কেন বেবি? এভাবে কান্না করো না, আমার খুবই কষ্ট হচ্ছে তোমার এরকম কান্না দেখে, প্লিজ কান্না করো না। তে এবার জঙ্কুককে চমক দিয়ে কথা বলে, আচ্ছা জঙ্কুক তুই কি আমায় বিয়ে করবি? জঙ্কুক এর মুখ থেকে এই কথাটা শুনে তেচ্ছিল হাসিয়ে বলে, অবশ্যই আমি তোমাকে বিয়ে করবো। এতে তুমি আমার সেই ছোট্টবেলার ক্রাশ, তোমার জন্য তুমি বলাতেই আমি চলে গেছিলাম লন্ডনে। লন্ডন থেকে ফিরে এসেছি তে শুধু তোমার জন্য, একবার তোমার মুখ থেকে ভালোবাসার কথা শোনার জন্য। প্লিজ দে বলে দাও তুমি আমাকে ভালোবাসো। আমি তোকে অনেক ভালোবাসি জঙ্কুক। সত্যি বলছো দিতে? সত্যি বলছি, তোকে আমি অনেক ভালোবাসি। বিশ্বাস হচ্ছে না? তোকে যদি আমি ভালো নাই বাসতাম তাহলে তোর জন্য আমি এত বছর অপেক্ষা করতাম না জঙ্কুক। তুই আমার ক্রাশ। আমি তোমার ক্রাশ। হ্যাঁ, তোর বিশ্বাস হয় না? বিশ্বাস হয়ে গেছে। দিতে আরেকটা কথা রাখবে? কি কথা? আজকে তোমার বুকে আমাকে নিয়ে ঘুমাবে? ছোট বাচ্চা কোথাকার, আয় আমার কাছে আয়। কিন্তু আমাকে একটা কথা দে। এই কথা দিতে কাউকে বলা যাবে না। আচ্ছা ঠিক আছে, কাউকে বলবো না। এই মতো নাও। ওরে আমার সোনা, আয় আমার বুকে আয়। এই বলে জঙ্কুক তের বুকে ছোট বাচ্চাদের মতো ঘুমিয়ে পড়ে। আর এদিকে তে আর জিমিনের ফ্ল্যাশব্যাক ঘুরে আসি। চলো ফ্ল্যাশব্যাকে চলে যাই। তে মানে তোরা কি বিয়ের আগে ওসব কাজ করে ফেলেছিস? আরে না রে ভাই, ও শুধু আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিল। তারপরে কি হলো? তারপরে সকালে বেলা আমি ঘুম থেকে না উঠতে দেখি ও আমার পাঁজরে নেই, চলে গেছে ও নিজের রুমে। মানে বুঝতে পারছিস, যদি আমার রুমে দেখে তাহলে আব্বু আম্মুরা কি বলবে, মানে কত কথা হবে। বুঝতে পেরেছিস তো? বুঝতে পেরেছি। তারপর হচ্ছে সকালবেলা ফ্রেশ ট্রেশ হয়ে নিচে গেলাম ফার্স্ট করতে, দেখি আব্বু আর জঙ্কুক একই সাথে বসেছিল, আর মা হচ্ছে রান্নাঘর থেকে রান্না নিয়ে আসছিল। আমি তো এদিকে মানে কি বলবো, এমন অবস্থা আমার, মানে আমি কিছু বলতে পারছি না। আর জঙ্কুক আমার দিকে তাকিয়ে খালি মুচকে মুচকে আসছে। তারপরে কি হলো? তারপরে তো এক প্রকার খাবার খাওয়ার আগে জঙ্কুক একদম বমটা ফাটিয়ে দিল। বম ফাটিয়ে দিল আজকে? হ্যাঁ,
সকালবেলা আজকে আব্বু আমার সামনে সরাসরি বলে দিয়েছে যে আমাকে ও বিয়ে করতে চায়। তারপরে কি হলো, তোর আব্বু আম্মু কি বললাম, মানে অনেক কথা শেষে তারপরে হচ্ছে জঙ্কুকের সাথে আমার বিয়ে দেওয়ার জন্য রাজি হলো। আর এদিকে তো জঙ্কুক আগে বলে দিয়েছে, মানে খালু বাবাকে, মানে জঙ্কুকের বাবাকে বলে দিয়েছে যে বিয়ে করলে আমাকে বিয়ে করবে, আর না হলে বিয়ে করবে না। এদিকে খালু বাবা ওকে বুঝিয়েছে কিন্তু ও বোঝেনি। মানে মানে এখন কি হচ্ছে, মানে খালু বাবা রাজি হয়ে গেছে। সামনের মাসের 3 তারিখে আমার আর জঙ্কুকের বিয়ে। সামনের মাসের বলতে গেলে আর তো কিছুদিন বাকি, মানে বলতে গেলে 3-4 দিন বাকি। মানে এত তাড়াতাড়ি বিয়ে ঠিক করা হয়ে গেছে। এগুলো খালু বাবাই ঠিক করেছে, কারণ তার ছেলে এত বছর পর বাংলাদেশে ফিরেছে, একটা সারপ্রাইজ। দ্বিতীয়ত জঙ্কুক মানে আমাকে বিয়ে করবে, এটা আরেকটা সারপ্রাইজ। এই জন্য খালু বাবা তাড়াতাড়ি আমাদেরকে বিয়ে দিতে চায়। তো তুই আমার থেকে কি হেল্প চাস সেটা বলতে। আমার বিয়ে 4 দিন পর তোকে আমার সাথে প্রতিটা সময় থাকতে হবে, এবং এই 4 দিন তোকে আমার সাথে থাকতে হবে, হ্যাঁ কি না? হোয়াট? তুই এতক্ষণ ধরে তুই আমাকে এই কথা বলছিস? ভাই আমি কি জানি কি ভেবে নিয়েছি। কি ভেবেছিস তুই? সিরিয়াসলি আমি তো ভেবেছি যে এই বিয়েটা ভেঙে দেওয়ার জন্য তুই আমাকে হয়তো আমার থেকে সাহায্য চাইবি। ভাই এই বিয়েটা ভেঙে দেবো? তোর কি মাথাটা খারাপ? এত বছর ধরে আমি যার জন্য অপেক্ষা করে আছি তার সাথে এখন আমার বিয়ে, এবং আমি বিয়েটা ভেঙে দেবো? তোর মাথায় কি একটু কিছু ছিল না? বুঝতে পেরেছি। আজকাল তুইও মজা করছিস, একটু বেশি না। জিমিন চল কলেজের সবাইকে বলে আসি আমার বিয়ে। ভাই তোর বিয়ের বেগম স্যার যদি জানতে পারে তাহলে ওর কি অবস্থা হবে? আবে বেগম স্যারের কথা বাদ দে তো, ওই বরং আয়ু ম্যাডামের সাথে ঘুরুক। চল আমরা সবাইকে বলে আসি। আর জিমিন চলে গেছে কলেজের সবাইকে বলতে, কারণ সামনের মাসের 3 তারিখে তের বিয়ে। এই কথা সবাইকে বলে দিয়েছে, কারণ সবাইকে তে তার বাসায় দেখতে চায়, কারণ তারা সবাই তার ফ্রেন্ড, মানে তের ফ্রেন্ড। এই জন্য তে সবাইকে বলেছে। এদিকে বেগম স্যারের অবস্থা খুবই খারাপ। বেগম স্যার তো কানতেও পারছে না এবং তেকে কিছু বলতেও পারছে না। আর জঙ্কুক তো এটা জানার পরে তের সাথে আরো ঘনিষ্ঠ হয়ে যাচ্ছে, বেগমকে দেখানোর জন্য। এদিকে বেগম স্যার তো তে আর জঙ্কুককে দেখে তো অনেক জেলেস। ভাই এটা কেমন করে সম্ভব? সেই স্যার তেকে প্রতিটা সময় মানে 5-6 দিন পর প্রপোজ করে, কিন্তু তে একদমই মানে সাথে বিরোধ করে দেয়। এই জন্য বেগম স্যার পুরোটাই অবাক, ভাই কি করে এটা সম্ভব। দেখতে তে আর জঙ্কুকের বিয়ের কাজ সম্পূর্ণ। ভাই আমি হাসি পেলাম, মানে বেগম স্যারের এত সুন্দর দিকটা দেখে আমার হাসি পাচ্ছে। থুকু চলো আমরা হচ্ছে মানে গল্পে ফিরে যাক। দেখতে জঙ্কুক আর তের বিয়ের টাইম চলে এসেছে। সকাল থেকে বাড়িতে অনেক কাজ। এদিকে জঙ্কুকের বাবা সে চলে এসেছে সব বিজনেসের কাজ হয়ে। জঙ্কুক এদিকে পাঞ্জাবি পরে বিয়ের সাজে বসে আছে, আর থেকে এদিকে তার বান্ধবীরা সুন্দর করে বিয়ের কোণে সাজিয়ে দিচ্ছে। আর বেগম বেচারা কি আর করবে, আয়ু ম্যাডামের সাথে লাইন মারার চেষ্টা করছে, কিন্তু আয়ু ম্যাডাম তো এদিকে বুঝতে পেরেছে। তাহলে তো তাড়াতাড়ি চলো বিয়েটা শেষ করে চলে যাই। নায়াগারা ফোফো। আর জঙ্কুকের বিয়ে হওয়ার 4 ঘন্টা হয়ে গেছে। তের বান্ধবীরা তেকে নতুন একটা শাড়ি পরিয়ে বাসর ঘরে থুয়ে গেছে, আর থেকে অনেক বাজে কথা বলে গেছে। বুঝতে পেরেছে এই সময় কি বাজে কথা বলে। তো আমাদের জঙ্কুক বাসর ঘরে আসার চেষ্টা করছে, কিন্তু জঙ্কুকের বন্ধুরা আসতে দিচ্ছে না, কারণ জঙ্কুক এটাতে অনেক বেশি রেগে আছে। ভাই বাসর ঘরে বউকে ফেলে রেখে কি বন্ধুদের সাথে আড্ডা দেওয়া যায়? এই জন্য জঙ্কুক একটু রেগে আছে। প্রায় 30 মিনিট পর জঙ্কুকের বন্ধুরা ছেড়ে দেয়। জঙ্কুক এবার সবকিছু ছেড়ে ছুড়ে তের কাছে যেতে চাইছে। তে তার এত বছরের ভালোবাসা, ক্রাশ, এত বছর থেকে অপেক্ষা করে রেখেছে সেই ছোট বলে, আজকে সব কিছু বাধা ছেড়ে তের কাছে এক দৌড়ে ছুটে চলে যায়। যে দেখে তে এক সাইডে শাড়ি পরে গুটিসুটি মরে চুপচাপ বসে আছে ফোন নিয়ে। জঙ্কুক এবার গলা খেকোতে যেতে তে বলতে শুরু করে, এলি তুই আয় এখানে বস। জঙ্কুক এবার বলে, আমি তো এখন বড় হয়ে গেছি, আমাকে এভাবে বলবে? জঙ্কুকের কথা শুনে তে একটা হাসি দিয়ে বলে, তুই তো আমার কাছে সেই ছোট্ট কুকিটাই আছিস। তাই? হ্যাঁ তুই আমার কাছে ছোট্ট কুকি আছিস। এবার জঙ্কুক তের কাছে যে বসে বলে, এই ছোট্ট কুকি কি দেখতে চাও? দেখতে? না আমি দেখতে চাই না, আমি এখন ঘুমাবো। হোয়াট? তুমি এখন ঘুমাবে? তো আমি কার সাথে রোম্যান্স করবো? জানি না কার সাথে করবে, কিন্তু
করে নিস, আমাকে ছেড়ে দে। এ কথা বলে তেতে ঘুমাতেই যাবে আর জঙ্কুক তের হাতটা ধরে তার দিকে টেনে নিয়ে এসে বলে, এত বছর ধরে অপেক্ষা করার ফলে আজকে তোমাকে পেয়েছি তে, আর তুমি কিছু সেকেন্ডের মধ্যেই পাল্টে যাচ্ছ। এটা কখনো হতে পারে না। এ বলে জঙ্কুক তের ঠোঁটে কিস করে দেয়। ও মাই গড, এখন অনেক রোমান্টিক কাজ হবে, তো আমাকে কথা দিয়ে সুস্থ বলতে হবে। তে এবার জঙ্কুকে ধাক্কা দিয়ে বলে, কি করছিস জঙ্কুক, তুই আমার ছোট। জঙ্কুক তের এই কথা শুনে রেগে কচমচে করে বলে, ছোট তো তাহলে বিয়ে করলে কেন তেতে, আমাকে এইভাবে কষ্ট দেওয়ার জন্য? এই কথা বলে জঙ্কুক তের কাছে তার কানে ফিসফিসিয়ে বলে, প্লিজ তেতে, আমি আর পারছি না। এই কথা বলতেই তেতে আরো বেশি তে আরো বেশি কন্ট্রোললেস হয়ে যায়। জঙ্কুকের বুকের উপর মাথা রেখে বলে, তুই এমন কেন করিস জঙ্কুক? এই কথা বলেই তে জঙ্কুকের ঠোঁটে কিস করে দেয়। জঙ্কুকও তের সাথে প্রশ্রয় দিয়ে তার সাথে বুঝতে পেরেছেন দুজনাকে কিস করতে থাকে। এদিকে আস্তে আস্তে তে শরীরের আবরণগুলো জঙ্কুক আস্তে আস্তে খুলতে থাকে। এক পর্যায়ে দুজনার মধ্যে হারিয়ে যায়। তে জঙ্কুককে শক্ত করে ধরে আছে আর জঙ্কুক তাকে পাগলের মতো ভালোবাসে। এই শোনো, তোমাদেরকে আমি অত ডিটেলস বলে দিতে পারবো না, কারণ আমার ইউটিউব চ্যানেলে একটু ঝুঁকি আছে। তো বাট আমি তোমাদের আস্তে আস্তে অনেক রোমান্টিক কাহিনী এক্সপ্লেন দেব। তো এখন আমি এই কাহিনীটা এখানে শেষ করছি। আশা করি স্টোরিটা ভালো লেগেছে। তো ভালো লেগে থাকলে তাহলে একটা কমেন্ট করে যাবে আর একটা লাইক দিয়ে যাবে। আর তোমাদের এরকম মিষ্টি দুষ্টু কমেন্ট শুনে আমার কিন্তু ভিডিও দেওয়ার আগ্রহ আরও বেশি হয়। বাট আমি এই ভিডিওটা আরও আগে ছেড়ে দিতাম, কারণ আমার একটু সমস্যা আছে পারিবারিক, বুঝতে পেরেছ। তো আজকের মতন এই পর্যন্ত। বাই সোনা পাখিরা।